উইকেন্ডে ঘুরতে চাও, কিন্তু দার্জিলিং আর কালিম্পংয়ের সব জায়গায় তো এখন প্রচণ্ড ভিড়। শহরের কোলাহল থেকে পালাতে চাও, কিন্তু এমন একটা জায়গা খুঁজে পাচ্ছ না যেখানে সত্যিকারের শান্তি আছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদেরই জন্যে। ভাবো তো, তোমরা এমন একটা ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছো যার সামনে দিয়ে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, আর ঠিক তার ওপরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। আর এই পুরো অভিজ্ঞতাটার সাথে 4 বেলা পেট ভরে সুস্বাদু খাওয়ার। খরচ পড়বে মাত্র 1400 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো। ভিডিওটা দেখলে তোমরাও বাধ্য হবে বলতে, এই জায়গাটা এতদিন কোথায় ছিল। কিন্তু দাঁড়াও, এই ট্রিপটা শুধু পাহাড়ি শান্ত রূপ আর সস্তায় ঘোরার গল্প নয়। এই অফবিট স্বর্গের ঠিক মাঝখানেই আমাদের জন্য ওত পেতে ছিল এমন একটা রোমাঞ্চ, যার জন্য আমরাও একদম প্রস্তুত ছিলাম না। চায়ের বাগানে হাঁটতে হাঁটতেই হঠাৎ আমাদের সামনে এলো এমন একটা অতি বিরল প্রাণী, যেটাকে সাধারণত শুধু বই বা ডকুমেন্টারিতেই দেখা যায়, যাকে নিজের চোখে দেখার জন্য বড় বড় ওয়াইল্ড লাইফ রিসার্চাররা বছরের পর বছর ধরে জঙ্গলে কাটিয়ে দেয়। একটা সাধারণ পাহাড়ি ছুটি কিভাবে এক মুহূর্তের মধ্যে একটা ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি থ্রিলে বদলে গেল। আজ তোমাদের নিয়ে চলেছি উত্তরবঙ্গের তাকদার বুকে লুকিয়ে থাকা একটা স্বর্গের ঠিকানায়, রায়ানা দ্য হরাইজন। বিশ্বাস করো, আজকের এই পর্বটা তোমাদের কল্পনার থেকেও বেশি সুন্দর আর রোমাঞ্চকর হতে চলেছে। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়। চলো শুরু করা যাক আজকের অবিশ্বাস্য অভিযান। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজিপি থেকে। স্টেশন থেকে বেরিয়েই আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে শিলিগুড়ি শহর পেরিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করলাম পাহাড়ের রাস্তায়। পথে পড়বে শুকনা, তারপরে রোহিণী রোড, আর এখান থেকেই শুরু হবে একটা অসাধারণ ড্রাইভ। একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে পাহাড়ের ঢাল, আর নিচে ধীরে ধীরে ছোট হতে থাকা সমতল ভূমির দৃশ্য। যাত্রাটাই যেন গন্তব্যের অংশ হয়ে ওঠে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার এই রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম উত্তরবঙ্গের সেই অজানা অফবিট স্বর্গ তাকদাতে। এনজিপি থেকে এখানে আসার জন্য রিজার্ভ গাড়ি নিলে সাধারণত 3500 টাকার মতন খরচ পড়বে, যদিও সেটা সিজন অনুযায়ী দাম ওঠানামা করতেই পারে। আর যদি বাজেট ট্রিপের প্ল্যান করে থাকো, তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে প্রথমে একটা শেয়ার গাড়ি নিয়ে কার্শিয়াং কিংবা সোনাদায় চলে আসতে হবে। তারপর সেখান থেকে আবার একটা লোকাল শেয়ার গাড়ি ধরে তোমাদেরকে পৌঁছাতে হবে তাকদা। সেই ক্ষেত্রে মাথা পিছু খরচ পড়তে পারে 300 থেকে 600 টাকার মধ্যে। ধীরে ধীরে পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁক যেন আমাদের আরও কাছে নিয়ে আসছে গন্তব্যের। আর তারপর হঠাৎই রাস্তার দুপাশে দেখা দিতে শুরু করলো অসীম সমুদ্রের ঢেউ। চারদিকে যত দূরেই চোখ যাচ্ছে শুধু চায়ের বাগান আর চায়ের বাগান। এই মুহূর্তেই বুঝে গেলাম আমরা প্রায় পৌঁছে গেছি। গন্তব্য আর খুব বেশি দূরে নয়। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা এই সুন্দর কার্পেটের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে খুব যত্ন করে এঁকেছে একটা ছবি। শহরের ক্লান্তি, কাজের চাপ, প্রতিদিনের এই একঘেয়েমি জীবন, সবকিছু যেন ধীরে ধীরে পিছনে ফেলে এসেছি আমরা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, রায়ানা দি হরাইজন। দীর্ঘ পথ পেরিয়ে যখন গাড়িটা এসে এই পাহাড়ের আশ্রয়ের সামনে দাঁড়ালো, তখন প্রথম অনুভূতিটা ছিল একটাই, শান্তি। এমন একটা শান্তি যা শহরের বাস্তব জীবনে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। চারদিকে শুধুই সবুজ চা বাগান, দূরে পাহাড়ের সারি। এখানে এসে মনে হয় না যেন কোথাও ঘুরতে এসেছি, বরং মনে হয় কিছুদিনের জন্য পৃথিবীর সমস্ত কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটা অন্য জগতে নিয়ে এসেছি। আর এই অসাধারণ জায়গাটার নাম রায়ানা দ্য হরাইজন। আগামী কয়েকটা দিন এটাই হতে চলেছে আমার ঠিকানা। এখান থেকেই শুরু হবে আমাদের আজকের গল্প, যেখানে আছে কাঞ্চনজঙ্ঘার রূপ, অফবিট পাহাড়ের নিস্তব্ধতা, আর এমন কিছু অভিজ্ঞতা যা হয়তো অনেক দিন মনে থেকে যাবে। চলো দেখেই নেওয়া যাক এই পাহাড়ি স্বর্গটা আসলে কতটা সুন্দর। তো আমি চলে এসেছি রায়ানা দ্য হরাইজনে, আর আজকে কিন্তু এটাই আমার আস্থানা। চলো তোমাদেরকে একবার রুমটা ভালো করে দেখিয়ে দিই। তো এখানে আসলে তোমরা পেয়ে যাবে এরকম 2খানা বেড, যেখানে কিন্তু তোমরা মোটামুটি 4 জন অনায়াসে থাকতে পারবে। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে এরকম 2টো বালিশ দেওয়া হয়েছে এদিকে, এবং 2টো বালিশ এদিকেও দেওয়া হয়েছে। তার সাথে এখানে কুইল্ট প্রোভাইড করা হয়েছে, এবং এই যে রুমটা তার সাথে কিন্তু দেখো একটা সুন্দর করে তার কালারটির সঙ্গে কন্ট্রাস্ট করে এরকম কালার
কালারের, কিন্তু এখানে বেডশিট এবং ব্ল্যাঙ্কেট কিন্তু প্রোভাইড করা হয়েছে। তার সাথে দেখতে পাচ্ছ আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা পেন্টিংস এখানে রাখা আছে, উপরে দুটো বেড সাইড এরকম দুখানা তোমরা ল্যাম্পও পেয়ে যাচ্ছ। আর রুমের এই সাইডে কিন্তু পুরোপুরি দেখো একটা এরকম বড় ধরনের উইন্ডো তোমরা পেয়ে যাবে, যেখান থেকে সামনে যে চায়ের বাগান এবং যে ভিউ সেগুলো কিন্তু অনবদ্য আসবে। এবং তার সাথে তোমরা এরকম বেড সাইড একটা টেবিল মাঝখানে পেয়ে যাচ্ছ, এবং এখানে তোমরা গরম জল খেতে পারবে, নিতে পারবে এখান থেকে করে, এবং 4টে এখানে গ্লাস দেওয়া হয়েছে, সঙ্গে এখানে চার্জিং সকেট দেওয়া আছে। তার সাথে এদিকে তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা টেবিল, আর তার সাথে এখানে আরও একটা পেন্টিং কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ওয়াশরুমে তোমরা পেয়ে যাবে এখানে ওয়েস্টার্ন কোমোড, সঙ্গে গিজার থাকছে, বেসিন থাকছে, এবং একটা মিররও তোমরা পেয়ে যাচ্ছ। এবং একদম প্রপার্টি কিন্তু নতুন, নিট অ্যান্ড ক্লিন রুম দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই প্রপার্টিটা কিন্তু ফেব্রুয়ারি থেকেই জাস্ট স্টার্ট হয়েছে। সকাল সকাল এরকম ওয়েদার, হোমস্টেটা তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ, আর তার সাথে গরম গরম চা আর সামনে চায়ের বাগান, মানে কম্বিনেশনটা একবার ভেবে দেখো। শহর থেকে আমরা যে ইট কাঠ পাথরের শহরটাকে ছেড়ে এখানে আসি, আর তারপরে যদি এরকম একটা এনভায়রনমেন্ট থাকে যেখানে এরকম চারদিকে মেঘ, অসাধারণ একটা হোমস্টে, তার সাথে সামনে চায়ের বাগান, আর শুধুমাত্র নিস্তব্ধতা, মানে কোনো সাউন্ড নেই, একটা গাড়ির সাউন্ড নেই, শুধু চারদিকে পাখি ডাকছে চারদিকে, এবং এখানকার মানুষদের সহজ সরল জীবন, মানে এই কম্বিনেশনটা আমার না বড্ড হিংসে হয়, মানে এখানকার মানুষদের সঙ্গে খুব হিংসে হয় আমার। যদি এরকম একটা জীবন আমি কাটাতে পারতাম সারা জীবন এখানে থেকে, মানে এর থেকে আর কিছু ভালো হতে পারতো না। যাই হোক, চাটাকে মজা করে খাচ্ছি, আর এখানকার যে ভিউটা সেটাকে দেখছি, আর জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। আর যদি খরচের কথা বলি তাহলে সেটা একেবারে সাধ্যের মধ্যে। এখানে 4 বেলার খাওয়ার আর সব মিলিয়ে খরচ পড়বে 1400 টাকা জন প্রতি। সত্যি বলতে এরকম একটা অপূর্ব লোকেশন, চারদিকে চা বাগান, কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এমন ভালো আতিথেয়তার সঙ্গে সঙ্গে এই যে টাকাটা, সেটা কিন্তু একবারেই যুক্তিসঙ্গত বলেই আমার মনে হয়েছে। তাই যদি কম খরচে নর্থ বেঙ্গলের শান্ত, সুন্দর এবং অফবিট কোনো জায়গায় কিছুটা সময় কাটাতে চাও, তাহলে এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি চেক করতে ভুলো না। আর হ্যাঁ, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমাদের জন্য, চেক করতে কিন্তু একদম ভুলো না। চা খাওয়া তো হলো, এবার চলো বসে না থেকে একটু ঘুরে আসা যাক। নতুন কোনো জায়গায় পৌঁছানোর পর আমার সব থেকে প্রিয় কাজটা হলো ক্যামেরা হাতে নিয়ে আশেপাশের পরিবেশটা একটু অনুভব করে আসা, কারণ এই জায়গার আসল সৌন্দর্য কিন্তু ঘরের ভেতরে নয়। তো হোমস্টে থেকে জাস্ট নামলাম নিচে আমি, আর যেহেতু আমরা তাকদাতে আছি তাই পুরো জায়গাটাতে কিন্তু চা বাগান ভর্তি। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে ভর্তি করে চা বাগান। আর ভাবো একটা জিনিস, যে এখানকার যে ওয়েদারটা এখন একদম মেঘলা করে আছে, আর যেদিকে দু চোখ যাবে না শুধু চায়ের বাগান, আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। কিন্তু এখন যেহেতু মেঘলা, তাই দুটো জিনিস তো একসঙ্গে চাইলে পাওয়া যাবে না, তাই না? আইদার কাঞ্চনজঙ্ঘা আর না হলে মেঘে ঢাকা চায়ের বাগান। তোমাদের পছন্দ কোনটা আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। এখানে হেঁটে বেড়াতে কী যে ভালো লাগছে, মানে কি বলি আমি, এত সুন্দর না, মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। মানে কোনো গাড়ি ঘোড়া তো নেই, আর কোনো মানুষের সেরকম কোলাহল নেই, চারদিকে শুধু পাখির আওয়াজ, আর যত দূর দেখতে পাচ্ছি না শুধু চায়ের বাগান। মানে মনে হচ্ছে সারাদিনটা যেন এখানে হেঁটে চলে বেড়ায়। আমার এই তাকদাতে আসলে এই চা বাগানটাকে দারুণ লাগে, কারণ কি তাকদার পুরো যে পাহাড়টা, সেই পাহাড়ে প্রচুর পরিমাণে তোমরা এরকম চায়ের বাগান দেখতে পাবে। আর যারা আমার মতন চা বাগান ভালোবাসে না, তাদের কাছে তাকদা এক টুকরো স্বর্গ। পাহাড়ের গাড়ির জানলা দিয়ে দৃশ্য দেখার আনন্দ আলাদা, কিন্তু পায়ে হেঁটে সেই প্রকৃতির ভেতরে ঢুকে পড়ার অনুভূতিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। তাই চলো একটু হেঁটে আসা যাক। সত্যি বলতে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগে গেছে। চারদিকে মেঘে ঢাকা পাহাড়, নিস্তব্ধ হয়ে চা বাগান, আর সেই অপার্থিব শান্ত পরিবেশ, সবকিছু মিলিয়ে যেন একটা স্বপ্নের মধ্যে হাঁটছি। তো আমি চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম, কারণ কি চা বাগান দেখলে না আমি জাস্ট সিম্পলি থাকতে পারি না, কারণ কি আমার এই ফ্রেমটা এত সুন্দর লাগে দেখতে যে আমি নিজেকে আটকে রাখতে পারি না। চারদিকে চায়ের বাগান, মাঝখান থেকে হেঁটে যাচ্ছি, একদম একটা সিনেম্যাটিক জার্নি মনে হচ্ছে। কিছু কিছু জায়গা থাকে যেগুলোকে ক্যামেরায় যতই ভালো করে বন্দি করার চেষ্টা করো না কেন, বাস্তবে সৌন্দর্যটা তার থেকে অনেক গুণ বেশি। এই জায়গাটাও ঠিক তেমনই একটা জায়গা। মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করা যেন ভীষণ কঠিন, এক কথায় স্পিচলেস আমি।
এই যে রাস্তাটা আমার পেছন থেকে গিয়ে একটা ছোট্ট বাঁক নিয়েছে এবং পিছনে পাইন গাছের সারি, আর তার থেকে সব থেকে বড় কথা যেটা, সেটা দেখো সামনে এইদিকে আর আমার এই পাশটাতে দুপাশেই দুটো ফুলের গাছ। মনে হচ্ছে এটাই যেন একটা গেটওয়ে, কোনো একটা রহস্য লুকিয়ে আছে ঠিক এরপর থেকেই। জাস্ট রাস্তাটাকে দেখো কি অসাধারণ লাগছে। এই জন্যই বলা হয় পাহাড় কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সারপ্রাইজ করে তার প্রতিটা বাঁকে। পাহাড়ের পথে ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি কখন বেলা গড়িয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে ভীষণ খিদেও পেয়ে গেছে। দাদা লিটারালি আমাকে ফোন করে ডাকলো, দাদা আসুন, খাওয়ার দাওয়ার অলরেডি রেডি। তো আমি চলে এসেছি এখন। আগে লাঞ্চটাকে সেরে নেওয়া যাক, আর তারপরে আবার বেরোবো আমরা এই পাহাড়ি পথে, আর সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো খাবারটাকে কমপ্লিট করা যাক। তো লাঞ্চ পেয়ে গেছি, আর লাঞ্চে দেখে নেওয়া যাক আজকে কী কী আছে। তো এখানে সরু চালের একদম ভাত দেওয়া হয়েছে, তার সাথে দেখতে পাচ্ছ ডাল দেওয়া হয়েছে, এখানে রাই শাক দেওয়া হয়েছে, এরকম করে দেখো রাই শাক, তার সাথে এখানে হচ্ছে এগ কারি দেখতে পাচ্ছ তোমরা, আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে আলু ভাজাও কিন্তু দেওয়া হয়েছে এবং বেশ সুন্দর করে কিন্তু সার্ভ করা হয়েছে। তার সাথে পাঁপড় আছে এবং স্যালাড আছে এখানে। তো চলো খাওয়াটা দাদি করে শুরু করা যাক। তো প্রথমেই আমি ডাল একটু নিয়ে নিলাম, তার সাথে রাই শাক। তোমরা জানো পাহাড়ের রাই শাক খুব কমন এবং খুব উপকার খাওয়া, সব থেকে বড় কথা। আর তার সাথে আমি আলু ভাজা নিয়ে নিয়েছি। তো একটুখানি টেস্ট করে দেখা যাক। গরম গরম খাবার, এখানে ওয়েদার ফাটাফাটি, এক কথায় টেস্ট করে দেখা যাক। পাহাড়ের খাবার আমার আগাগোড়াই দারুণ লাগে, কারণ কি এখানকার ওয়েদারটা যেরকম, সেখানে যে কোনো খাবার দাবার হোক না কেন ভাই, ভালো তো লাগবেই। সত্যি বলতে পাহাড়ের এই অপূর্ব পরিবেশে এমন একটা অসাধারণ খাবার অভিজ্ঞতাটাকে জাস্ট কয়েক গুণ স্পেশাল করে দিল। তো দুপুরের খাবারের পর কিন্তু একটু বেরিয়েছিলাম, আর দেখো এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়, এটা হচ্ছে চেরি। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই গাছের দুটো কালার হয়, মানে দুটো কালার বলবো না ঠিক। এই যে ফুলটা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে কিছুটা গোলাপি বা সাদা বলতে পারো, কিন্তু ইনিশিয়াল লেভেলে যখন এই ফুলটা হয় তখন কিন্তু তার কালার থাকে হচ্ছে রেড বা পিঙ্ক। আর এই যে এখন যে কালারটা আছে, এরপরেই কিন্তু এর মধ্যে চেরিজ যে ফলগুলো হয়, সেই ফলগুলো কিন্তু আস্তে আস্তে ওঠে, মানে এটাই হচ্ছে এই ফুলটার এন্ড। এরপরেই কিন্তু আমরা চেরি যেগুলো আমরা খাই, সেই চেরিগুলো কিন্তু এরপরে এই গাছেই কিন্তু হয়। এখানে এরকম সারি সারি গাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি চেরির, আর দুপাশে রাস্তার একদম দুদিকেই কিন্তু এরকম চেরি গাছ ভর্তি। এখান থেকে হেঁটে চলে বেড়াতে যে কী যে দারুণ লাগছে। আর এটা এখন কিছুদিন পরে কিন্তু সিজনটা পুরো চলে যাবে, তারপরে কিন্তু এই গাছগুলোকে আর পাওয়া যাবে না, মানে এই ফুলগুলো তোমরা তখন আর দেখতে পাবে না। তো এই সময় যদি তোমরা এখানে আসো এই যে টাইমটাতে, তাহলে কিন্তু এরকম প্রচুর গাছ এখানে তোমরা এরকম দেখতে পাবে। কথায় আছে পাহাড়ের নিজস্ব খেয়াল নিজেই রাখতে পারে। একটা খুব সিম্পল জিনিস দেখাই, পাহাড়ি মানুষদের লাইফস্টাইল কেন এত সিম্পল বলা হয়, একটা জিনিস তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো এখান থেকে একটা জল পড়ছে দেখতে পাচ্ছ, এখানে কি করা আছে, ছোট্ট একটা বাঁশের সাঁকো টাইপের করে দেওয়া আছে, এবং সেখান থেকে উপর থেকে জলগুলো এখান থেকে আসছে। পাহাড়ের জলই কিন্তু এগুলো, কোনো মানুষ কিন্তু আলাদা করে জল দিচ্ছে না। সেই জলটা, পাহাড়ি জলটা যে পড়ছে, সেখান থেকেই জলটাকে নিয়ে এরকম অর্ধেক করে বাঁশ কেটে দেওয়া আছে, আর পুরো জলটা এরকম করে আস্তে আস্তে এখানে আসছে। শুধু এখানে নয়, বিভিন্ন জায়গাতে কিন্তু এই জলের যে ড্রপসগুলো, সেগুলো এই চা বাগানের মধ্যে পড়ছে বা এই গাছগুলোকে যত্ন করছে। ভাবো কত সিম্পল একটা আইডিয়া, আর কত সুন্দর করে এক্সিকিউশন করেছে এই পাহাড়ি মানুষ। আর আমরা কোনো সিম্পল জিনিসকে কতই না কমপ্লিকেটেড বানাই, তাই না? আমরা তখন চা বাগানে সরু রাস্তা ধরে হাঁটছিলাম, চারপাশে শুধুই নীরবতা, মেঘে ঢাকা পাহাড় আর ভেজা মাটির গন্ধ। আমি পুরোপুরি ডুবেছিলাম সেই মুহূর্তের মধ্যে। আর ঠিক তখনই 1 সেকেন্ডের জন্য চোখ নিচে না পড়লে হয়তো আমি সরাসরি পা দিয়ে ফেলতাম ওটার উপর। মাটির সাথে এতটাই মিশে শান্তভাবে শুয়েছিল যে প্রথমে বুঝতেই পারিনি, কিন্তু একটু ভালো করে তাকাতেই শরীরটা যেন কেঁপে উঠল, কারণ আমার সামনে পড়ে আছে একটা অত্যন্ত বিরল সাপ, রেড কোরাল কুকরি স্নেক। সত্যি বলতে সাপটা দেখে আমি যতটা অবাক হচ্ছিলাম, তার থেকেও বেশি অবাক হয়েছিলাম এইটা ভেবে যে এই প্রজাতির সাপকে প্রকৃতির মাঝে নিজের চোখে দেখাটা কত বিরল একটা ঘটনা। রেড কোরাল কুকরি স্নেককে ভারতের অন্যতম কম দেখা যায় সাপগুলোর মধ্যে ধরা হয়। 1936 সালে প্রথম এই প্রজাতির বর্ণনা দেওয়া হয়েছিল, আর তারপর বহু বছর ধরে এই সাপকে খুবই কম দেখা গেছে।
এমনকি গবেষণাপত্র এদেরকে রেয়ার এবং পুয়ার নোন স্পিসিস বলা হয়। এই সাপটার সবথেকে অবিশ্বাস্য বিষয় হলো এটা এতটাই লুকিয়ে জীবন কাটায় যে অধিকাংশ সময় মাটির নিচে বা পাতার আড়ালেই থাকে। তাই বহু ওয়াইল্ড লাইফ রিসার্চারের জীবনে একবারও এই সাপের দেখা পাওয়ার ভাগ্যের ব্যাপার বলে মনে করেন। ভাবতে পারছো, আমরা একটা সাধারণ বিকালে চা বাগানে হাঁটছিলাম আর হঠাৎই সামনে এলো এমন একটা প্রাণী যাকে দেখার জন্য অনেক মানুষ বছরের পর বছর জঙ্গল চষে বেড়ায়। সেই মুহূর্তে বুঝলাম প্রকৃতি কখনো কখনো এমন উপহার দেয় যেটা কোনো প্ল্যান করে পাওয়া যায় না। চাঁদের পাহাড়ে আসবে আর কোনো অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স থাকবেন এটা হতেই পারে না। জাস্ট এখান থেকে ক্রস করছিলাম আর একটা সাপ কিন্তু এখানে ছিল। আমি জাস্ট পাড়া দিতে যাচ্ছিলাম, টু বি অনেস্ট। আমি ভাবতেও পারছি না যদি আমি পাড়া দিতাম কী হতো। একটা সাপ দেখার পর মনে হচ্ছে চারদিকে এখানে সাপই আছে মনে হচ্ছে এখন। যাই হোক, আমি যতটা পারলাম রেকর্ড করলাম সাপটাকে। তোমরা তো দেখতেই পাচ্ছ সাপটা, আর এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। আর এই জন্যই বলে যে বিপদ সবসময় আমার সঙ্গে সঙ্গে এই জন্য চলে। চলো উপরে উঠে যাক এবার। চা বাগানের সেই অদ্ভুত সুন্দর সময়টা কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের আস্তানায়। আর ফিরে আসতেই নতুন করে প্রেমে পড়ে গেলাম এই প্রপার্টির। বিকালের নরম আলোয় এই হোমস্টেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। দূরের পাহাড়গুলো ধীরে ধীরে মেঘের চাদরে ঢেকে যাচ্ছে আর সামনে বিস্তীর্ণ সবুজ চা বাগান। পাহাড়ে সন্ধে নেমে গেছে, আমার কাছে চলে এসেছে গরম গরম চা। আর এই ঠান্ডার মধ্যে এটা ভীষণ ইম্পর্টেন্ট, জানো তো। কারণ কি, এই চাটা না পেলে না মানে হাত ফাত পুরো ঠান্ডা হয়েছিল আমার। যাই হোক, চাটা খেয়ে দেখা যাক। আহা, খুব সুন্দর খেতে, কড়া করে বানিয়েছে। চলো এবার স্ন্যাক্সটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, ওটাও কিন্তু অপেক্ষা করছে। তো স্ন্যাক্স চলে এসছে আমার কাছে। আর এখানে কিন্তু ভেজ পকোড়া দেওয়া হয় অ্যাজ আ কমপ্লিমেন্টারি, যেটা কিনা পাহাড়ে কিন্তু মোটামুটি সব জায়গাতেই কিন্তু স্ট্যান্ডার্ড। এবার দেখতে হবে সেটা হচ্ছে টেস্টটা কেমন। কারণ কি, এটাই কিন্তু একমাত্র এমন একটা জিনিস যেটা ভ্যারি করে সব জায়গায়। তো দেখি টেস্ট কেমন। এটা সর্ট অফ পেঁয়াজি, তার মধ্যে কিছু ভেজিস আছে যেরকম বাঁধাকপি একটু মেশানো আছে, কিন্তু খেতে কিন্তু অনবদ্য। এটা অসাধারণ। মানে এটা যদি মুড়ি হতো না, আমার তো দারুণ লাগে। শীতকালে মুড়ি দিয়ে এরকম পকোড়া, ওফ অসাধারণ, দারুণ টেস্ট। তো আমি পুরো খাবারটাকে শেষ করি অ্যান্ড দেন পুরো প্রপার্টিটা রাত্রেবেলা কেমন দেখতে লাগছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কিছু কিছু জায়গা দিনের বিভিন্ন সময় আলাদা আলাদা রূপ ধারণ করে, আর এই জায়গাটা ঠিক তেমনই একটা জায়গা। সকালে যেমন শান্ত আর নির্মল ছিল, বিকালে তেমনি মনে হলো যেন পাহাড়ি গল্পের জীবন্ত দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আছি। চারদিকে এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। কোনো হর্ন নেই, কোনো ভিড় নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু পাহাড়, মেঘ আর এক রাশ প্রশান্তি। সত্যি বলতে এই মুহূর্তের জন্য দাঁড়িয়ে মনে হচ্ছিল গন্তব্য যতই সুন্দর হোক না কেন, এই প্রপার্টিটা নিজেই একটা আলাদা ডেস্টিনেশন। এক কথায় জাস্ট অসাধারণ। তো সন্ধ্যের সময় আমি আবার এখান থেকে চিলি চিকেন অর্ডার করে দিয়েছি। 8 পিস চিলি চিকেন তোমরা এখানে পেয়ে যাবে 250 টাকা করে। একবার ট্রাই করে দেখে নিই কেমন খেতে। দেখে তো বেশ ভালো লাগছে। বাহ, সুন্দর বানিয়েছে। তোমরা যখন এখানে আসবে এটা ট্রাই করো, বেশ ভালো লাগবে। একে তো ঠান্ডা ওয়েদার, আর বেশ স্পাইসি করে বানিয়েছে। ঠান্ডাতে ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগছে। সন্ধ্যের সময় প্রপার্টিটাকে একদম ওয়ার্ম লাইটে সাজানো হয়েছে। কি সুন্দর করে সাজানো, আর যেহেতু পুরোটাই উডেন ফিনিশ, মানে ব্যাক সাইডটা যে কি অসাধারণ লাগছে। বল না, কখনো কখনো খুব বেশি না আলোর দরকার পড়ে না, যেটুকুন দরকার ঠিক ততটুকুনি আলো কিন্তু এই প্রপার্টিতে আছে। আর তার সাথে ঠিক ওই পারে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সকালবেলা তো একদম ক্লাউডি ছিল, বাট এখন কিন্তু পুরো পাহাড়ের ওই পারের যে পাহাড়ের যে ছোট ছোট বাড়িগুলোর যে আলো সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানেটা কি জানো? তার মানেটা হচ্ছে যে মেঘ কেটে গেছে। আর যদি কালকে সকালে কপাল ভালো থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যাবে। তো ডিনার চলে এসেছে, আর দেখে নেওয়া যাক ডিনারে কী কী আছে। ডিনারে পেয়ে গেছি আমি ভাত, তার সাথে ডাল, এখানে দেখতে পাচ্ছ ঝুরঝুরে করে আলু ভাজা, স্যালাড পেয়ে গেছি, পাঁপড় পেয়ে গেছি, বাঁধাকপির তরকারি পেয়ে গেছি, অ্যান্ড দেন
চিকেনও পেয়ে গেছি। তো আমি কিছুক্ষণ আগে তোমরা দেখেছো যে আমি অলরেডি চিলি চিকেন খেয়েছি, অলমোস্ট পেট আমার ভর্তি। আমি আগে চিকেনটা দিয়ে খেয়ে টেস্ট করে দেখি, কারণ কি সকালবেলা আমি সমস্ত জিনিসগুলো বাকি ট্রাই করেছি এবং সব কটাই অসাধারণ ছিল। একবার চিকেনটা আমি খেয়ে দেখিনি যে চিকেনটা কেমন খেতে হয়েছে, যদি বা দেখতে আমার অসাধারণ লাগছে, একদম একটা ঠিক গ্রেভি, আর দেখি কেমন খেতে হয়েছে। চলো চিকেনটা একবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে চিকেনটা। রাতের খাবারটা জাস্ট অসাধারণ ছিল। তাই চলো আর বেশি দেরি না করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। পাহাড়ের এই অপূর্ব সকালে ঘুম ভাঙতেই মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। চারদিকে মেঘ, ঠান্ডা হাওয়া আর পাখির ডাক। দিনে শুরু করার জন্য এর থেকে আর ভালো কিছু হতে পারে না। তবে আজ আমাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক নতুন কিছু অভিজ্ঞতা। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি পেট পুজোটা সেরে নেওয়া যাক। চলো ব্রেকফাস্টটা শেষ করে শুরু করা যাক আজকের নতুন অভিযান। তো সকাল সকাল ব্রেকফাস্ট পেয়ে গেছি, আর ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ এরকম রুটি দেওয়া হয়েছে। আমি রুটি বলেছি, এখানে তোমরা কিন্তু যদি পরোটা বা লুচি বলো সেটাও কিন্তু পেয়ে যাবে। আমি তেলটাকে অ্যাভয়েড করছি বলে আমি রুটি অর্ডার করেছি। তার সাথে এখানে যে মোটামুটি বলতে পারো যেটাকে ঘুগনি যেরকম হয় সেরকম একটা ঘুগনির মতন জিনিস দেওয়া হয়েছে। তার সাথে এখানে ডিম দেওয়া হয়েছে, আর তার সাথে গার্নিশিংয়ের জন্য এখানে পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর লঙ্কা দেওয়া হয়েছে। তো চলো একটুখানি টেস্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি কেমন খেতে। একদম গরম গরম আর সিম্পল, কিন্তু খুব সুন্দর খেতে। জমিয়ে ব্রেকফাস্ট সারার পর একটা 2000 টাকা দিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিলাম সাইট সিনের জন্য। আর বিশ্বাস করো, আজকের রাস্তাগুলো গন্তব্যের মতোই সুন্দর হতে চলেছে। পাহাড়ি রাস্তার একের পর এক বাঁক পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পেশক টি গার্ডেনে। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ চা বাগানের ঢেউ। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা এই চা বাগানগুলো দূর থেকে দেখতে যতটা সুন্দর, সামনে গেলে ততটাই মুগ্ধ করে দিচ্ছে। পেশকের সৌন্দর্য উপভোগ করার পর আমরা এগিয়ে চললাম বড় মাঙ্গুয়ার দিকে। আর বাড়া মাঙ্গুয়া মানেই একটা জিনিস সবার আগে মাথায় আসে, সেটা হলো এখানকার বিখ্যাত কমলা লেবুর বাগান। শীতকালে পুরো পাহাড়ে যেন হাজার হাজার কমলা লেবুর রঙে সেজে উঠেছে। যত দূর চোখ যায় পাহাড়ের ঢাল জুড়ে সারি সারি কমলা লেবুর গাছ। আর সেই দৃশ্য সত্যি অবিশ্বাস্য সুন্দর। কেন এত মানুষ প্রতি বছর এই বড় মাঙ্গুয়াতে আসে সেটা এখানে না আসলে একদম বোঝা যেত না। এরপর আমরা পৌঁছে গেলাম লাভার্স ভিউ পয়েন্টে। আর সত্যি বলতে নামের মতোই এই জায়গাটা খুবই সুন্দর। সামনে দূরের পাহাড়, নিচে তিস্তার উপত্যকা, আর চারপাশে ভেসে বেরোনো সাদা মেঘ। সব মিলে দৃশ্যটা যেন কোনো ছবির মতো লাগছিল। কিন্তু কিছু জায়গা আছে যেখানে পৌঁছে ক্যামেরা নামিয়ে শুধু চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। লাভার্স ভিউ পয়েন্টটা ঠিক সেরকমই একটা জায়গা। তবে মজার ব্যাপারটা কি জানো, আজকে সাইট সিনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো কিন্তু কোনো ট্যুরিস্ট স্পটে ছিল না। পাহাড়ি রাস্তার ধারে যেতে যেতে এমন অনেক অচেনা জায়গার সামনে আমরা থেমে গেছি, যেগুলোর নাম হয়তো কোনো ট্রাভেল গাইডে লেখা নেই। কিন্তু সৌন্দর্যের দিক থেকে দেখলে যেগুলোকে কোনো জনপ্রিয় ভিউ পয়েন্টের থেকে একটুও কম মনে হয়নি আমার। যখন আমরা এখানে পৌঁছেছিলাম তখন এটা ছিল মানচিত্রের একটা অজানা নাম, কিন্তু এখন ফিরে যাওয়ার সময় মনে হচ্ছে এই জায়গাটা শুধু একটা ডেস্টিনেশন ছিল না, এটা ছিল একটা অনুভূতি। রায়ানা দ্য হরাইজনের শান্ত পরিবেশ, চারদিকে ছড়িয়ে থাকা চা বাগান, মেঘে ঢাকা পাহাড়, কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ, বড় মাঙ্গুয়ার সৌন্দর্য, লাভার্স ভিউ পয়েন্টের সেই অপূর্ব দৃশ্য, আর সেই বিরল রেড কোরাল কুকরি স্নেক। প্রতিটা মুহূর্ত যেন একটা নতুন গল্প লিখে গেছে। ভ্রমণের সব থেকে বড় সুন্দর বিষয়টা হলো আমরা শুধু নতুন জায়গা দেখি না, আমরা ভেতর থেকে কিছু খুঁজে পাই। আর তাগদা ঠিক তেমনই একটা জায়গা। যদি তোমরা শহরের কোলাহল থেকে একটু দূরে চা বাগানের মাঝে মেঘ বা পাহাড়ের কোলে কিছুটা সুন্দর সময় কাটাতে চাও, তাহলে এই জায়গাটা তোমাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি দীপ, আর তোমরা দেখছিলে চাঁদের পাহাড়। আবার দেখা হবে নতুন কোনো অজানা পথের গল্প নিয়ে। ততদিন মনে রাখো, গন্তব্য নয়, অনেক সময় পথটাই সব থেকে সুন্দর গল্প লিখে যায়।